আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফাহাদ হোসেন। আজকে আমরা এসএসসির ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি চ্যাপ্টারটা পড়ব। ওকে, এই চ্যাপ্টারের উপর মোস্ট প্রবাবলি 3 থেকে 4টা পর্ব হবে। এর মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হবে আশা করি। একেবারে বেসিক থেকে শুরু করবো আমরা। তো প্রথমে আমাদের যে জিনিসটি বুঝতে হবে, স্থিতি ও গতি। স্থিতি ও কোন বস্তু স্থির নাকি গতিশীল সেটা আমরা কিভাবে বুঝবো? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে বস্তুটি স্থির। বললাম সময়ের সাথে, এখানে সময় বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। স্থির কি? সময়ের সাথে, সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন। সময়ের সাথে যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে বস্তুটি গতিশীল, আর যদি সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন না হয় তাহলে বস্তুটি স্থির। অর্থাৎ সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হলো গতি এবং সময়ের সাথে বস্তুর অবস্থার অপরিবর্তন হলো স্থির বা স্থিতি। রাইট? আচ্ছা, আমি এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছি পুরোপুরি। এই সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে সেটি স্থির, আর যদি পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। আচ্ছা, কোন বস্তু স্থির নাকি গতিশীল সেটা আরো একটা টপিকের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। বললাম প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, এই জিনিসটা কি? অর্থাৎ আমরা যে নির্দিষ্ট বস্তুকে স্থির বা গতিশীল হিসেবে চিহ্নিত করতে চাই, ওই বস্তুটাকে আমাদের কোনো একটা বিন্দুর সাপেক্ষে চিন্তা করতে হয়। আর ওই বিন্দুটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যেমন ধরেন এই একটা বস্তু আর এই একটা বস্তু, এই বস্তুটো যখন স্থির থাকবে তখনও একটা সাপেক্ষে একটা স্থির। ধরেন এই দোনোটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড আর এটা 10 মিটার পার সেকেন্ড বেগে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই দুইটাই কিন্তু গতিশীল, কিন্তু এই বস্তুটির সাপেক্ষে কিন্তু এটি স্থির, আবার এই বস্তুটির সাপেক্ষে এই বস্তুটি স্থির। আবার ধরেন একটা বাসের মধ্যে আপনি এবং আপনার বন্ধু বসে আছেন। তো পাশাপাশি সিটে আপনি এবং আপনার বন্ধু বসে আছেন। এখন আপনার সাপেক্ষে কিন্তু আপনার বন্ধু স্থির, আবার আপনার বন্ধুর সাপেক্ষে কিন্তু আপনি স্থির। কিন্তু বাইরের থেকে যে একজন লোক যদি দেখে এই বাসটিকে, তখন সে কিন্তু আপনাকে, আপনার বন্ধুটিকে এবং বাসটিকে সবকটাকেই কিন্তু সে গতিশীল দেখবে। তাহলে এই ক্ষেত্রে যখন এই লোকটি তার বন্ধুকে আপনাকে গতিশীল দেখবে, তখন এই এই ব্যক্তির সাপেক্ষে আপনি গতিশীল, কিন্তু আপনার সাপেক্ষে কিন্তু আপনার বন্ধু কি স্থির, কিন্তু এই ব্যক্তির সাপেক্ষে কিন্তু আপনার বন্ধু গতিশীল, আপনিও গতিশীল। তাহলে প্রসঙ্গ বিন্দু কোনটি? এইটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আবার এই ক্ষেত্রে এইটার সাপেক্ষে যখন এইটা স্থির তখন এইটা কিন্তু প্রসঙ্গ বিন্দু। আবার যদি এইটা ধরেন স্থির, এইটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তখন আবার এইটার সাপেক্ষে কিন্তু এটা গতিশীল। অর্থাৎ কোন একটা যে বস্তুটাকে আমরা চিহ্নিত করতে চাই যে বস্তুটি গতিশীল নাকি স্থির, ওই বস্তুটিকে অন্য আরেকটা বিন্দুর সাপেক্ষে আমাদের চিন্তা করতে হয়, আর ওই বিন্দুটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ধরেন আপনাকে বলা হয়েছে আপনার স্কুল কোথায়, আপনি বললেন যে আমার স্কুল আমার বাসা থেকে বাসা থেকে 10 মিটার দূরে। 10 মিটার দূরে বলছেন। এখন 10 মিটার উত্তরে দূরে বলছেন আপনি, ঠিক আছে? তো ধরেন এই আপনার স্কুল। হ্যাঁ, তো এখন আপনার স্কুল বলছেন আপনার বাসা থেকে 10 মিটার দূরে। কোথা থেকে 10 মিটার দূরে? আপনার বাসা থেকে। এখানে কিন্তু প্রসঙ্গ বিন্দু কোনটি? আপনার এই বাসা। রাইট? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে।
আচ্ছা, এবার আমরা দেখবো বিভিন্ন প্রকার গতি সম্পর্কে। বিভিন্ন প্রকার গতি, ইংলিশ টার্ম হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মোশন। আচ্ছা, প্রথমে যদি এই বিভিন্ন প্রকার গতি অর্থাৎ গতির মূলত ৫টা টাইপ আছে। কয়টা? ৫টা। ঠিক আছে? তো সহজ যে উদাহরণ গতির সবচেয়ে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে সরল রৈখিক গতি। গতি সরলরৈখিক গতি কি? যেমন কোনো বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয় তাহলেই সেটি সরলরৈখিক গতি। যেমন এই একটা বস্তু, এই বস্তুটা যেই পথে যাচ্ছে ওই গতিপথটা যদি সোজা হয় অর্থাৎ সরল হয় তাহলে এই বস্তুটির গতি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি হচ্ছে যে কোনো বস্তুর গতিপথ যদি সরল হয়, বাঁকালে হবে না কিন্তু। যেমন ধরেন আপনি হাঁটছেন একটা রাস্তা দিয়ে, হ্যাঁ, তো সোজা হাঁটছেন, রাস্তার সামনে একটা মোড় আছে, তো এই ক্ষেত্রে এটা কিন্তু গতিপথটা ব্যাকা হলে হবে না। আপনার গতিপথটা যদি সোজা হয় তাহলে আপনার গতি সরলরৈখিক গতি। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে পরবর্তীতে আমরা যাব ঘূর্ণন গতি সম্পর্কে। ঘূর্ণন, ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি, সার্কুলার মোশন। আচ্ছা, ঘূর্ণন গতি কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেই গতি ঘূর্ণন গতি। কি বললাম? অর্থাৎ সমদূরত্বে। কারণ একটা এই বিন্দু, আপনি এই বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরে, হ্যাঁ, সার্টেন একটা দূরত্ব মেনটেন করে আপনি ঘুরছেন, একেবারে সমান বৃত্ত আঁকতে পারছি না এরকমের, হ্যাঁ, তাহলে ওই গতিটি ঘূর্ণন গতি। কিন্তু আপনি এই বিন্দুটার এখান থেকে শুরু করছেন, তারপর এদিকে গেলেন, তারপর আবার এই ধারে আসলেন, আবার এদিকে আসলেন, তাহলে কিন্তু গতিটা ঘূর্ণন গতি হবে না। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে করতে হবে। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে করলে তখন ওই গতিটা ঘূর্ণন গতি। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। এই যে সংখ্যাটা লিখে দিয়েছি। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর উপর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। হুম, কাটা। আচ্ছা, তাহলে তারপর আমরা চলে যাব চলন গতি। চলন গতিটা অনেকের বুঝতে একটু অসুবিধা হয়। চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, ট্রান্সলেশনাল মোশন এটা কি কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেই গতিকে চলন গতি। এটা একটু কঠিন হয়ে গেল মনে হয়। আচ্ছা, বলছি, ধরেন এই একটা গাড়ি, ঠিক আছে, এই গাড়িটি চলতেছে, এটা যখন সামনে চলতে থাকবে তখন কিন্তু এই বস্তুটির এই জায়গার যে কণা আর এই জায়গার কণা একই দূরত্ব অতিক্রম করছে কিন্তু। দেখেন, এখানে আমি একটা কলম রাখলাম, গাড়িটা চললো, ঠিক আছে, আবার সেই সেম জায়গা থেকে আমি এখানে একটা কলম ধরলাম, ঠিক আছে, আগের বার যতটুকু গেছিল অতটুকু গেলাম। দেখেন এই দুইটা ডিস্টেন্স কিন্তু সমান, অর্থাৎ এই বিন্দুটাও যতখানি দূরত্ব অতিক্রম করে এই বিন্দুটাও একই সাথে একই দিকে, ঠিক একই সমান কিন্তু দূরত্ব অতিক্রম করছে একই দিকে। কিন্তু যখন ধরেন এই গাড়িটা একটা মোড় দিয়ে যাবে, হ্যাঁ, এদিকে মোড়টা করলো, তখন কিন্তু এই কণাটা যাচ্ছে এদিক দিকে আর এই কণাটা এদিকে যাচ্ছে গাড়ির।
দেখেন বস্তুটির এই জায়গার যে কণাটা বস্তু সেটা কিন্তু ওদিকে যাচ্ছে যখন ঘুরছে এই যে, আর এই জায়গার যে কণাটা এটা কিন্তু এদিকে আসছে, তাহলে কিন্তু গতিপথের দিক কিন্তু একই হলো না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা চলন গতি নেই। চলন গতি কিরকমের, এই যে এইভাবে এইভাবে ওদিক গেল, সবকটা কণা কিন্তু ওদিক গেল বস্তুটির, এইভাবে এদিক গেল, পিছনে সবকটা কণা কিন্তু ওদিক গেল, এদিকে আসলো, এদিকে আসলো, এইভাবে যদি চলতে থাকে মুভ করে, তাহলে ওই গতিটা হচ্ছে গিয়ে চলন গতি। বা একেবারে সোজা এরকম চলতে থাকলো, ওটা চলন গতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার সংজ্ঞাটা লিখে দিই। এই যে সংজ্ঞাটা লিখে দিয়েছি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেই গতিকে চলন গতি বলে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, গতি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, এটার ইংলিশ টার্ম কি? পিরিয়ডিক মোশন। PRIODIC, পিরিয়ডিক মোশন। আচ্ছা, এটা কি? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে এই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। কঠিন মনে হচ্ছে একটু, তাই না? আচ্ছা, এটার মেইন জিনিসগুলো কি কি বলছেন একটু। বলছে যে বস্তুটির গতিপথে যেখান থেকে ওই বস্তুটি ঘুরে ফিরে, মানে ঘুরে আবার ঠিক একই দিক থেকে যেকোনো একটা নির্দিষ্ট বিন্দু যদি আপনি ধরে নেন, ওই গতিপথের ওই নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর একইভাবে অতিক্রম করবে। কারণ এই একটা গোল মাঠ। এখন আপনি ধরেন আপনি এই মাঠে 10 মিটার/সেকেন্ড বেগে ঘুরতেছেন। তখন আপনি যদি একটা নির্দিষ্ট বিন্দুকে চিহ্নিত করে নেন, তখন আপনি ঘুরতে থাকবেন, দেখবেন এই যে এই নির্দিষ্ট বিন্দুকে কিন্তু আপনি একই দিক থেকে একই সময় পর পর যদি ঘুরতে থাকেন, তাহলে আপনার গতিটা পর্যায়বৃত্ত গতি। এখন এই ঘূর্ণনটা যে এভাবে গোল হতে হবে এমন কোনো কথা নেই। এটা এরকমও হতে পারে যে একটা বস্তু এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। মাঝখানে বা যেকোনো একটা জায়গায় যদি একটা পয়েন্ট নির্দিষ্ট করেন, মানে এই বস্তুটি এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে। এই যে ধরুন এ পয়েন্ট, এটা বি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসলো। তারপর আবার যখন বি পয়েন্টের দিকে যাবে, তখন দেখেন প্রথমে কিন্তু এদিকে আসছিল। তাহলে আবার কি হলো? আবারও কিন্তু ওই একই দিক থেকে আবারও একইভাবে একই সমান সময় পর পর কিন্তু এই বি বিন্দুর দিকে যাচ্ছে। তাহলে এই গতিটা পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এবার ওটা সংখ্যাটা লিখে দিচ্ছি। এখানে হচ্ছে এই পাশে সংখ্যাটা লিখে দিচ্ছি। আচ্ছা, সংখ্যাটা লিখে দিয়েছি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। আশা করি clear। আচ্ছা, এবার আমরা পড়ব লাস্ট টাইপ অফ মোশন, অর্থাৎ বিভিন্ন ধরনের গতির একেবারে সর্বশেষ টাইপ, সরল স্পন্দন গতি। ইংলিশ টার্ম পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন। আচ্ছা, এই সরল স্পন্দন গতি কি? পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর একটি নির্দিষ্ট সময় যদি একটি নির্দিষ্ট দিকে যায় এবং তার বাকি সময় তার বিপরীত দিকে যায়, তাহলে তাকে সরল স্পন্দন গতি বলে। যেমন ধরুন আগের যে উদাহরণটা দিয়েছিলাম, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো গতিটা পর্যায়বৃত্ত সম্পন্ন হতে হবে। অর্থাৎ যদি আপনি নির্দিষ্ট একটা পয়েন্ট মার্ক করেন, ওই বস্তুর গতিপথের নির্দিষ্ট একটা পয়েন্ট মার্ক করেন, তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট দিক থেকে একইভাবে বস্তুটি অতিক্রম করতে থাকবে ওই নির্দিষ্ট বিন্দুটিকে। আচ্ছা, তাহলে ওই যে পর্যায়কাল, অর্থাৎ পুরো যে পর্যায়কাল অর্থাৎ সময়টা পুরো চলা, ওই পর্যায়কালের অর্ধেক সময় যাবে একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। যেমন একটা সহজ উদাহরণ যদি, যে ঘড়ির
যে পেন্ডুলিয়াম থাকে নিচে, এটা যে এভাবে দুলতে থাকে, এটা তো এদিকে এদিকে তুলে আবার এদিকে তুলে এদিকে তুলে, অর্থাৎ অর্ধেক সময়, পর্যায়কালের অর্ধেক সময় এদিকে তোলে একটা নির্দিষ্ট দিকে, তারপর আবার তার বাকি সময় কি তার বিপরীত দিকে চলে, তার কথা বিপরীত দিকে চলে। এইটাই হচ্ছে সরল স্পন্দন গতি। এবার সংজ্ঞাটা লিখে দিচ্ছি, এই যে সংজ্ঞাটা লিখে দিয়েছি। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি, এখানে একটু ভুল হয়েছিল, পর্যায়কালের নিচে লিখে দিয়েছি বস্তু যদি পর্যায়কালের একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি সময় তার বিপরীত দিকে চলে, তাহলে তাকে সরল স্পন্দন গতি বলে। অর্থাৎ তার পর্যায়কালের, অর্থাৎ পুরো পর্যায়কাল কোনটা, তার গতিপথের পুরো সময়টা, ওইটাই পর্যায়কাল। তো পর্যায়কালের একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দিকে চলবে, দেখুন ওদিকে ওদিকে বা ওদিকে, আর বাকি সময় চলবে তার বিপরীত দিকে। এভাবে যদি চলে তাহলেই তাকে সরল স্পন্দন গতি বলে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। আবার আগামী পর্বে পরের টপিক সরণ, দূরত্ব, তারপর ত্বরণ, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।